আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। রাত প্রায় 11টা বাজে। এমনই সময় আমরা আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে একটি লোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভয়াবহ ঘটনাটি আপনাদের মাঝে একটা ভয়াবহতার রূপ নেবে, তাই অনুরোধ থাকবে আজকের এই ঘটনাটি কোনো রকম স্কিপ না করে পুরোটা শোনার জন্য। আশা করি ঘটনাটি ভালো লাগবে। চলুন এবার যাওয়া যাক আজকের আমাদের সেরা ঘটনাটিতে। ঘটনাটি যিনি আমাদেরকে দিয়েছেন ওনার নাম শামীম মিয়া। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার হওয়া সত্ত্বেও তিনি বাড়িতে কৃষিকাজ ফলন করেন, যেটা ওনার বাবার কয়েকটা জমি ছিল, ওই জমিগুলো তিনি চাষ করেন। যাই হোক, উনি যখন এই ঘটনাটির শিকার হন, ওই ঘটনাটি ওনার সঙ্গে ঘটে যায় আজ থেকে প্রায় 4 বছর আগে। তখন করোনার সিজন ছিল। হ্যাঁ, এত কাছের একটি ঘটনা, যে ঘটনাটি ওনার সঙ্গে একটি ভয়াবহতার রূপ নিয়েছে। উনি সঙ্গত কারণে ওনার গ্রামের নাম এবং ঘটনাস্থলের নাম উনি গোপন রাখতে বলেছেন। তবে এটা বলতে চাই যে ওনার বাড়ি হচ্ছে বান্দরবান জেলায়। আজকে এই ঘটনাটি যারা শুনছেন বান্দরবান জেলা থেকে, তারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন জায়গার কথা বলা হচ্ছে। যাই হোক, ঘটনার মূল উদ্দেশ্যে আসা যাক। সময়টা ছিল 19/9/2020 সাল। ওই 19 তারিখে দিনটি ছিল শুক্রবার। যদিও তিনি শুক্রবারের দিন গাড়ি না চালান, তারপরও ওই দিন তিনি গাড়ি নিয়ে বের হতে হয়েছে। তার কারণ হলো উনি ওই দিন শুক্রবার দিন নামাজ পড়ে এসে তিনি ভালোই ছুটি কাটাচ্ছিলেন। হঠাৎ একটা কল আসলো বিকেলবেলা। তিনি কলটা রিসিভ করলেন। করার পরেই কেউ একজন বলল যে আপনি ইমিডিয়েটলি এই সদর হাসপাতালে চলে আসেন, আমরা শ্যামলপুর গ্রামে যাব। শামীম ভাই বেশ অবাক হলেন, ভাবলেন যে কী ব্যাপার, একটা আননোন নাম্বার থেকে কল আসলো, তাও আবার এত জোর দিয়ে বলল যে ইমিডিয়েটলি যাওয়ার জন্য। আজকে তো আমার ছুটির দিন। তারপর তিনি আবারও কলটা ব্যাক করেন। কল দিয়ে বললেন যে আজকে তো আমার ছুটির দিন, আজকে আমি গাড়ি নিয়ে বের হতে পারবো না। আপনি যদি অন্য কোনো ড্রাইভার পান, অন্য কোনো অ্যাম্বুলেন্স পান, তাহলে ওইগুলো দিয়ে আপনি চলে যান, আমি আসতে পারবো না। কিন্তু তখন ওই লোকটা, অপর পাশের লোকটা, সে বলল যে আপনি আসতেই হবে আপনাকে, আর আপনি যদি না আসেন তাহলে আপনার নামে আমি রিপোর্ট করব হাসপাতালে। শামীম ভাই তিনি চিন্তিত হলেন। ওনার পাশে একজন কলিগ ছিলেন, ওনার সাথেই তিনি অ্যাম্বুলেন্সের সাথে থাকতেন। কোনোদিন যেতেন আবার কোনোদিন যেতেন না। যাই হোক, ওনার বাড়ি ছিল পাশেই, উনি তখন সাথে ছিল। যেহেতু বিকেলবেলা ওরা একটু ঘুরতে গিয়েছিল সাইডে, ওখানে আবার বান্দরও দেখা যায় অনেক। যাই হোক, ওই শামীম ভাই আর ওই কলিগ, তারা দুইজন একসাথে দাঁড়িয়ে ওই কথাটা শুনেন। শামীম ভাইয়ের বিস্মিত মুখ দেখে কলিগ জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, আপনার কি হয়েছে? তখন বলল যে দেখো না, একটা আননোন নাম্বার থেকে কল এসে কীভাবে থ্রেট দিচ্ছে আমাকে, বলে না গেলে নাই হবে, আমার নামে রিপোর্ট করবে, এই উল্টাপাল্টা। তখন কলিগ বলে যে হ্যাঁ চলো চলে যাই, আর এখন যদি আমাদের নামে রিপোর্ট করে তাহলে আমাদের যে একটা নাম, ওইটা কিন্তু খারাপ হয়ে যাবে। এইভাবে শামীম ভাই আর ওই কলিগটা তারা বাড়িতে চলে আসেন এবং ওইখান থেকে অ্যাম্বুলেন্সটা বের করেন, সোজা হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে ওই আননোন নাম্বারে কল দেন, কিন্তু ওই আননোন নাম্বারটা কেউ রিসিভ করছে না। শামীম ভাই ফোনের পর ফোন দিতেই আছেন, কিন্তু রিসিভ হচ্ছে না ফোনটা। তখন ওনার কলিগকে বললেন যে তুমি অ্যাম্বুলেন্সে বসো, আমি ভিতর থেকে দেখে আসি যে কেউ একজন আমাকে কল দিল, তো এখন পাচ্ছি না, খোঁজ করে আসি। তখন কলিগকে অ্যাম্বুলেন্সে বসিয়ে তিনি হাসপাতালে প্রবেশ করেন। ঢোকার সঙ্গে সঙ্গেই তিনি দেখতে পেলেন যে ওনার সামনে একজন আয়া আসছে। ওই হাসপাতালের আয়াটা ওই শামীম ভাইয়ের সঙ্গে বেশ মিল ছিল, অনেক ভাড়াও তিনি ওনার কাছ থেকে পেয়েছেন। আয়া যখন সামনে আসে তখন জিজ্ঞেস করলো যে আজকে আমাকে একটা আননোন নাম্বারতে ফোন দিয়েছিল, বলে যে ইমিডিয়েটলি যদি হাসপাতালে না আসি তাহলে আমার নামে রিপোর্ট করবে, দেখো তো এই নাম্বারটা হাসপাতালে আছে কি না। আয়া মহিলাটি দেখতে পেরেই সে বলল যে হ্যাঁ, এই নাম্বারটা আমি নিজের হাতে লিখেছি, তবে এই পেশেন্ট তো এসেছিল যে আজকে সকালের দিকে,
তো তার কি এখনই সিট কাটা হয়ে গেল? তো এটা খুব গুরুতর একটা আহত রোগী ছিল, এটাকে নিয়ে এসেছিল, তবে তার মুখটা দেখতে পারিনি যে আহত রোগীটা ছিল। তখন বললো যে আচ্ছা তাদেরকে বলো যে আমি ড্রাইভার এসেছে অ্যাম্বুলেন্স নিয়ে, তাদেরকে আসতে বলো। তখন আয়া বললো আচ্ছা ঠিক আছে। আয়া তখন যায় ওইখানে, ওই 306 নাম্বার কেবিনে যায়, গিয়ে দেখতে পারে যে ওইখানে একদল মানুষ, যারা 3জন পুরুষ ছিলেন এবং 2জন মহিলা ছিলেন আর একটা রোগী। ওই মানুষগুলো ওইখানে বসে আছে, তারা খুব মনমরা অবস্থায়। ওই মানুষগুলোকে গিয়ে বলল যে আপনারা কি একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ফোন দিয়েছিলেন? একজন লোক উঠে বলে যে হ্যাঁ ফোন দিয়েছিলাম, এসেছে কি? বলে হ্যাঁ, বাইরে ওয়েট করছে, আপনি যান। তখন আয়া জিজ্ঞেস করলো যে আপনাদের কি পেশেন্টের ডাক্তার দেখেছে? বলে যে না। তাহলে ডাক্তার দেখাননি, তাহলে এখনই নিয়ে চলে যাবেন, তো আপনাদের পেশেন্ট কি চিকিৎসা করাবেন না? বলে যে না, কোনো চিকিৎসা করাবো না। অদ্ভুত বিষয়, চিকিৎসা করাবেন না, তাহলে হাসপাতালে নিয়ে আসার দরকারটা কি ছিল? যত সব ফাউল। আয়া এই বলে সে এখান থেকে বেরিয়ে আসে। তখন সে দেখতে পায় যে ওই 5-6 জন লোক যে ছিল ওইখানে, তাদের মাথাটা যেমন চড়ে আছে, কিছু হলে কিছু করে বসবে এমন মনে হচ্ছিল। আয়া তখন বেরিয়ে চলে আসে। একটু পর দেখতে পান শামীম ভাই ওই হাসপাতালের ভিতর থেকে একটা লাশ বের করে নিয়ে আসা হচ্ছে। তবে কেউ জিজ্ঞেস করছে না যে কিভাবে মারা গিয়েছে, তাদের মধ্যে কেউ কান্নাও করছে না। অবাক করা বিষয়, কোনো ডাক্তার ওই লাশটাকে দেখেওনি, চিকিৎসাও করাননি, মারা গেল লাশটা। যাই হোক, ওই লাশটাকে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে এসে বলল যে লাশটাকে ওটাও গাড়িতে। তখন শামীম ভাই ওই লাশটার পায়ের দিকে ধরল এবং বাকি 3জন পুরুষ ওই লাশের মাথা এবং পিঠ বরাবর ধরল। তারপর অ্যাম্বুলেন্সের ভিতরে ওই লাশটাকে শুইয়ে দেয়। পরপর 5 জন লোক ওই অ্যাম্বুলেন্সের পিছনে উঠার পর তাদের পিছনের শাটারটা লাগিয়ে দেন শামীম ভাই নিজ হাতে। এরই আগে শামীম ভাই বললেন যে শ্যামলপুর গ্রাম তো অনেকটা দূরে, প্রায় 17 কিলোর মতো হবে, আগে ভাড়াটা যদি আমরা ফুরিয়ে ফারিয়ে নিই তাহলে তো ভালো হয়। তখন ভিতর থেকে একজন পুরুষ বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা ওইখানে যাই, যাওয়ার পর আপনাকে পুষিয়েই দেব। বলল যে ঠিক আছে, তাহলে আমি গাড়ি টান দিচ্ছি, এমনিতেই আজকে ছুটির দিন, এসেছি এখানে গাড়ি চালাতে। তারপর খারাপ মন নিয়ে তিনি গাড়িতে গিয়ে চড়ে বসেন। গাড়িতে বসার পর তিনি দেখতে পান ওনার সাথে যে কলিগটা ছিল সে সাথে নেই। শামীম ভাই তখন অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বের হন, কলিগকে ডাকছেন খুব জোরে জোরে, তবে কলিগ কোনো রকমের শব্দ বা সাড়া দিচ্ছেন। শামীম ভাইয়ের চিন্তিত অবস্থায় ভাবছেন যে সে তো আমার সাথেই ছিল, কোথায় চলে গেল, নাকি কোনো দোকানেই গেল, এখানে 10 মিনিট ওয়েট করে। তখন তিনি শুনতে পান যে ভিতরে, অ্যাম্বুলেন্সের ভিতরে যাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারা কেমন জানি অদ্ভুত কান্না করছে, যেটা খুব ভয়াবহ শামীম ভাইয়ের কাছে টেকে। তিনি একটু আশ্চর্য হন, ভাবেন কি ব্যাপার, তারা হাসপাতাল পুরোটা আসলো গাড়ি পর্যন্ত, একজনও কান্না করেনি, এখন গাড়ির ভিতরে এই অবাক করা কান্না কেমনে করছে তারা। তখন একটু দেখার জন্য তিনি ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে বসে, একটা কানা ছিল, ছোট একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রতে তিনি তাকান। তখন তাকিয়ে তিনি দেখতে পারেন যে যেই 3 জন পুরুষ এবং 2 জন মহিলা তুলেছিলেন, তারা কেমন জানি তাদের চুলগুলো লম্বা হয়ে গিয়েছে, উস্কো খুস্কো চুলে তারা কান্না করছে। এটা দেখতে পান শামীম ভাই, তিনি অবাক হন, কি ব্যাপার, তুললাম 3 জন পুরুষ 2 জন মহিলা, এখানে 5 জনই একবারে অন্যরকম হয়ে গিয়েছে, একই রকমের দেখা যাচ্ছে, ব্যাপার কি? ওনার কাছে বিষয়টা একটু অদ্ভুত টেকে। এর জন্য তিনি পেছনে যান, দিয়ে শাটারটা খোলেন। খোলার পর দেখতে পারেন যে না ঠিক আছে, যাদেরকে বসিয়েছে 3 জন পুরুষ 2 জন মহিলা একটা লাশ, তারাই আছে। তবে তিনি ওই ছিদ্র দিয়ে কি দেখলেন?
ভিতর থেকে বলে যে কি ব্যাপার ভাই, গাড়ি চালাচ্ছেন না কেন? এত দেরি করলে হবে? তাড়াতাড়ি যান, শ্যামলপুর গ্রামে তাড়াতাড়ি যেতে হবে আমাদের। তখন শামীম ভাই একটু আশ্চর্য হয়ে তিনি শাটারটা আবার লাগিয়ে দিলেন। তিনি তখন দেখতে পারেন যে ওনার যে কলিগটা ছিল সে দূর থেকে আসছে। সে অ্যাম্বুলেন্সের কাছে এসে বলেছে, শামীম ভাই, তুমি আমাকে এত দূরে ফেলে রেখে চলে এসেছো কেন? আমি তো এই পথটা অনেক দৌড়াতে দৌড়াতে এসেছি, আর তোমার এখানে থামতে হলো। তখন শামীম ভাই বলেছে, কি বলছিস উল্টাপাল্টা, তোকে আমি ফেলে আসবো কেন? তখনই হঠাৎ শামীম ভাই লক্ষ্য করেন যে তিনি অনেকটা দূর চলে এসেছেন হাসপাতাল থেকে। তিনি চিন্তা করছেন, কি ব্যাপার, আমি তো গাড়ি চালাইনি, তবে গাড়িটা এই পর্যন্ত আসলো কিভাবে? বিষয়টা একটু অদ্ভুত ঠেকে। তখন কলিগটা বলছিল যে আপনি গাড়ি চালিয়েছেন, তুমি দেখেছো? না, তবে আপনার গাড়ি চলেছে। আর গাড়ি কে চালাবে? আপনি তো চালাবেন। তিনি বললেন, না, আমি তো গাড়ি চালাইনি, আমি শুধু ড্রাইভিং সিটে বসেছি মাত্র, আবার উঠে পড়েছি তোমাকে খোঁজার জন্য। তখন কলিগ বলে, যান, বাদ দেন, যেটা হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি চলেন, তারা কোন শ্যামলপুর গ্রামে যাবে তাদেরকে গিয়ে নামিয়ে দিয়ে আসে। বলেন, ঠিক আছে, চলো চলো। গাড়িতে চেপে বসলেন। তখন সন্ধ্যা গনিয়ে আসে। ওই সন্ধ্যার মাঝামাঝি একটা সময় যখন আজান শেষ হয় এবং ওই বান্দরবান জেলার যে সদর হাসপাতালটা ওইটা পার হওয়ার পর কিন্তু ওই শ্যামলপুর গ্রামে যেতে হলে একটা বড় রকমের একটা জঙ্গল এবং বড় একটা পাহাড়, ওইগুলো অতিক্রম করে তারপর যেতে হয়। মূলত কাহিনীগুলো ছিল এখানের ভিতর। ওনাদের প্রথমত একটি পাহাড় পেরিয়ে যেতে হবে, যে পাহাড়ের পাশ দিয়ে খুব বিপর্যস্তভাবে একটা রাস্তা প্রবাহিত হয়েছে, যে রাস্তা দিয়ে তাদেরকে যেতে হবে এখান দিয়ে। তারা ওই রাস্তাতে ওঠার পর খুব সাবধানে গাড়ি চালাচ্ছেন শামীম ভাই। তিনি যাচ্ছেন, হঠাৎ শুনতে পান পিছনে আবারও আগের মতো কান্নাটা। তখন ওই পাহাড়ের আশপাশে রাবারের গাছ আপনারা অনেকে চিনে থাকবেন, যেটাকে কূপ দিলে রাবার বের হয়। ওই রাবারের গাছগুলো থেকে রাবার পরে রাস্তা একদম ভর্তি হয়ে গিয়েছে সামনে। শামীম ভাই বলে যে, দেখো তো ওটা কি? সামনে এরকম পানির মতো পিচ্ছিল আকৃতির কি যেন পরে একবারে ভরে গিয়েছে, আর পিছনে তাদের কান্না শোনা যাচ্ছে। কলিগ বলে উঠল, শামীম ভাই, কান্নাটা একটু অদ্ভুত লাগে না? বলে, হ্যাঁ, আমি কান্নাটাকে দেখার জন্য শাটারটাও খুলেছিলাম, তবে দেখি যে সবকিছু ঠিক আছে। তখন শামীম ভাই ওই কথাটা তার কাছে গোপনে যান, যে তিনি ওই ছিদ্র দিয়ে যা দেখেছেন। কলিগকে বলেননি, তার কারণ হচ্ছে কলিগ যদি ভয় পায় তাহলে এখানে অন্য একটা সমস্যা দাঁড়াবে। কিন্তু এখানে তো সমস্যা আরো দুইটা দাঁড়িয়েছে। সামনে ওই রাবার গাছের কষ, পিছনে অদ্ভুত রকমের কান্না। শামীম ভাই তখন গাড়ি থেকে নেমে ওই সামনের দিকে এগোচ্ছেন, ওই কষটার দিকে। হাত দিয়ে ধরার পর দেখতে পান যে এটা অনেক আঁটালো একটা কষ এই গাছ থেকে প্রবাহিত হচ্ছে। কিন্তু এখানে চিন্তার বিষয় ছিল যে এই গাছ থেকে এত কষ বের হওয়া সম্ভব না, কেননা একটা গাছে প্রতিদিন 250 গ্রাম কি 300 গ্রাম কষ দিতে পারে, যেটা বাগানের কুলিরা এই কষগুলো সংগ্রহ করে অন্যান্য জিনিসপত্র বানায়। তবে এটা কি করে সম্ভব? রাস্তা একবারে জাম হয়ে গিয়েছে, এখান দিয়ে একটা গাড়ি নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নেই। তখন ভিতর থেকে কান্না বন্ধ করে একজন পুরুষ এবং আরেকজন মহিলা একই কণ্ঠস্বরে বলল যে, কি হলো ড্রাইভার ভাই, গাড়ি থামিয়ে দিলেন কেন? শামীম ভাই তাদেরকে বলার জন্য পিছনে যান, গিয়ে বলেন যে রাস্তার মাঝখানে একটু ঝামেলা হয়েছে, কিছু কষ ওই গাছ থেকে পরে একবারে রাস্তা পুরোটা জাম হয়ে গেছে, এখান দিয়ে গাড়ি নেওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। তখন একজন মহিলা বলে ওঠে যে, এখান দিয়ে নিয়ে যান না,
সমস্যা কি? আমরা তো আছি আপনার সাথে। শামীম ভাই তখন বলে ওঠেন যে আপনারা থাকলে আমার কি হবে? আমার গাড়ি যদি আটকে যায় এখানে, তাহলে আমার যে বিপদ হয়ে যাবে, সাথে আপনাদের লাশেরও বিপদ হবে। তখন ভিতর থেকে একজন মহিলা বেরিয়ে আসে এবং বলে যে কি বললি তুই? তোর বিপদ হবে? তোর বিপদ হোক বা যাই হোক, তুই গাড়ি নিয়ে এখান দিয়েই যাবি, না হলে তোর খবর আছে বলে দিলাম। কঠিন হুঁশিয়ারি শুনে তিনি গাড়িতে চেপে বসলেন এবং সিদ্ধান্ত নিলেন যে এটার উপর দিয়ে তিনি গাড়ি নিয়ে চলে যাবেন। আসলে তিনি এখানে একটা ভয় পান, যেটা হচ্ছে ওই মহিলাটা যখন তেরে এসেছে, মহিলার আসল রূপটা ওই চেহারার মধ্যে ভেসে ওঠে। তিনি এটা দেখতে পান। এরই জন্য আর কিছু বলেনি, তিনি বলেন যে আপনি গাড়িতে চেপে বসুন। ওনার কলিগকে তখন না বলে পারছিলেন না। কলিগকে বললেন যে একটু এদিকে আয়। কলিগকে কানে কানে বললেন যে এই বিষয়টা। তখন কলিগ একটু ভয় পায়, কিন্তু ভয় পেলে এখন চলবে না। ওনারা ভাবছেন যে কি করা যায়। তখন ওই কষের যে স্থানটা ওইটা পার হওয়ার খানিকটা পর, যখন তারা 5-6 মিনিটের মতো পরটা অতিক্রম করে, তখনই দেখতে পায় যে গাড়ি হঠাৎ ব্রেক হয়ে গিয়েছে। কি ব্যাপার, গাড়ি ব্রেক হলো কেন? গাড়ি থেকে নামার পর দেখতে পারে যে গাড়ির টায়ারগুলোর মধ্যে ওই কষ এত পরিমাণে জমা হয়েছে, যার কারণে টায়ারের যে অংশটুকু এটা বডির সাথে লেগে গিয়েছে, যার ফলে গাড়িটা ব্রেক হয়ে গিয়েছে। এখন কি করা আছে? এখন এই গাড়িটাকে এই কষগুলো ছুটাতে হবে। তখন শামীম ভাই জোর গলায় বলে ওঠেন যে কোথায় আপনারা? গাড়ি তো এখন আটকে গেল, আসেন গাড়ির উপকার করেন। এসে না করেছিলাম এদিকে না আসার জন্য, কিন্তু আপনারা আমাদেরকে এদিকে নিয়ে আসালেন। ভিতর থেকে কোনো শব্দ আসে না। তিনি গেলেন, ওই শাটারটা খুললেন। খোলার পর দেখতে পারেন যে ওই 5 জন মানুষ যে ছিল, ওই মানুষগুলো এখানে আর নেই। মানুষগুলো উধাও হয়ে গিয়েছে, আর ওই লাশটা ওইখানে পড়ে আছে। তখন চুপি চুপি সরে তিনি ভাবলেন যে দেখি তো লাশটা কিসের লাশ। ওনার মনে একটা আগ্রহ থাকে ওই লাশটা দেখার জন্য। তিনি অ্যাম্বুলেন্সের ভিতরে গিয়ে উঠেন, ওনার কলিগ বাইরে দাঁড়িয়ে। হাতে থাকা মোবাইলের লাইটটি দিয়ে তিনি ওই লাশের ঘোমটাটা খুলে কাপড় সরানোর পরই তারা দেখতে পারে যে ওইটা কোনো মানুষের মুখ না, এটা একটা পিশাচের মুখ। হ্যাঁ, এটা এমনই একটা পিশাচের মুখ যার মুখ লাল হয়ে আছে, লাল বর্ণের, যেমন তার মুখ থেকে কেউ চামড়া খসে নিয়েছে, এরকম একটা অবস্থা, বাজে অবস্থা। এই লাশটি দেখার পর শামীম ভাই ওইখানে পিছনে আস্তে আস্তে তিনি অ্যাম্বুলেন্স থেকে পড়ে যান। কলিগ তিনি ধরার পর বললেন যে আপনি ঠিক আছেন তো? তিনি ভয় পান, বলে যে এই লাশটা স্বাভাবিক লাশ না, এই লাশটা একটা পিশাচের লাশ, তাড়াতাড়ি চলো, গাড়িতে উঠো। তখন শাটার না ফেলেই তারা ওই গাড়িতে উঠে পড়েন। গাড়িতে উঠার পর তারা জোরে গাড়ি টানতেন। তখন কিছুটা দূর দেখতে পারেন যে তারা শ্যামলপুর গ্রামে চলে আসছেন, কেননা তারা এই পথ দিয়েই যাচ্ছিলেন, শ্যামলপুর গ্রামের দিক দিয়ে। ওখানে যাওয়ার পর একটা জঙ্গল অতিবাহিত করতে হলো তাদেরকে। ওই জঙ্গলের ভিতর থেকে কান্না ভেসে আসছে। কি ব্যাপার, এখানে কান্না কেন আসছে ভেসে? কলিগকে জিজ্ঞেস করার পর কলিগ বলল যে চলুন গিয়ে দেখে আসি এটা কি। অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে পিছনে যখনই আসে তারা দেখতে পারে যে লাশটা আর নেই এখানে। তারা আবারও একটু বেপাচেপা খান। একটা আধুনিক যুগে এরকম একটা ভয়ানক ঘটনা যেটা ঘটবে তাদের সঙ্গে, এটা কিন্তু তারা অনুমানও করতে পারেনি। তারা তখন ওই শাটারটা যেটা ওইটা ফেলে দেয়। তখন ওই জঙ্গলের ভিতরে তারা আস্তে আস্তে করে প্রবেশ করতে থাকে। খানিকটা যাওয়ার পর তারা দেখতে পারে যে ওই জঙ্গলের ভিতরে কিছু আলো জ্বলছে। ওই আলোটা আগুনের আলো নয়, তবে এটা হচ্ছে একটি তাদের জাদুমূর্তিক একটি আলো হবে এরকম।
ওই আরও চারপাশ দিয়ে মানুষ ঘেরা দিয়ে বসে আছে এবং কান্না করছে, খুব কান্না। তাদের ছেলেকে বাঁচাতে পারেনি, এইটা ওইটা, এরকম আকুতি মিনতি তারা শুনতে পারে। তখনই কলিগটা বলে উঠে যে, আরে ভাইয়া, আমরা এটা কোথায় চলে এসেছি? পাশ দিয়ে দেখতে পারে যে এই সেই ভয়ানক ভুতুড়ে বাড়িটি, যেটা অনেক বছর ধরে পড়ে আছে, প্রায় 150 কি 200 বছর হবে। এটা একটা বাংলো, ওই বান্দরবান জেলার শ্যামলপুর গ্রামে। এই বাংলোটি দেখার পর শামীম ভাইয়ের কলিজায় আর এক ফোঁটা পানি নেই। তিনি বলেন যে, সর্বনাশ, আমরা তো না বুঝতে এটা কোথায় চলে আসলাম? এখানে তো আমরা আগেও এসেছিলাম, তবে এই পর্যন্ত তো আমরা প্রবেশ করিনি, তাড়াতাড়ি চলে এখান থেকে। যখনই তারা পিছন দিকে যাওয়া শুরু করবে, তখনই দেখতে পারে যে যজ্ঞটা ওই সামনে চলছিল, একটা লাশকে কেন্দ্র করে ওই যজ্ঞটা চলে এসেছে তাদের সামনে। তারা যে অ্যাম্বুলেন্সে যাবে, ওই পথের মাঝখানে ওই যজ্ঞটা ওইখান থেকে ওইখানে চলে এসেছে। যদিও তারা বেশ সাহসী লোক ছিলেন, বিশেষ করে শামীম ভাই সাহসী লোক ছিলেন, তিনি বললেন যে, চল, আমাদের সাথে যা যা থাকার তা আছে। মূল কথা, তাদের সাথে ম্যাচ এবং লোহা জাতীয় কিছু জিনিস ছিল, যার কারণে তাদের ভয়টা একটু কম ছিল। তবে চোখের সামনে এরকম অবস্থা, অবয়বগুলো দেখার পর তো সবার সেন্সলেস হওয়ার কথাই, কিন্তু তাদের মধ্যে এরকম কিছুই হয়নি। তারা এগোয় ওই অবয়বগুলোর কাছে যাওয়ার পরই একটা অবয়বটা বলে যে, কি ব্যাপার, তোরা এখানে কেন এসেছিস? এখানে যে আসে জানিস না, এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না, বলে হেসে দিল। শামীম ভাইরা তখন ভয়ে কাঁপতে থাকে, একটা দৌড় দিবেন ভাবেন, কিন্তু ওই দৌড় দেওয়ার সময়ই তারা দুজন হোঁচটকে পড়ে যায় সামনে তাদের। তখন সবগুলো পিশাচ হাসতে থাকে, এমনকি হাসির মধ্যে কান্নাও। মূলত কান্নাটা ছিল তাদের ওই যে বাচ্চাটা মারা গিয়েছে, ছেলেটা, ওইটার জন্য। হাসিটা হচ্ছে তাদের জন্য। শামীম ভাই তখন নির্ভয়ে বললেন যে, আপনারা আমাদের সাথে এমন কেন করছেন? আপনাদেরকেই তো নিয়ে আমি ভাড়া দিয়ে নিয়ে আসলাম, তবে আপনারা মাঝপথে উধাও হয়ে গেলেন। এখন আবার আমাদেরকে কোন বিপদে ফেলছেন? আপনারা আমাদেরকে ছেড়ে দিন প্লিজ। কিন্তু না, তারা তাদেরকে ছাড়বে না বলে সম্মতি জানায়। আস্তে আস্তে করে এগোচ্ছে শামীম ভাইদের কাছে। তখন হঠাৎ করে শামীম ভাই ওনার কাছে থাকা একটি লোহা ছিল, যে লোহাটা ওনার প্যান্টের পকেটে প্রতিদিনই রাখত, এটা একটা সেফটির জন্য, মোটা লোহা। ওই লোহাটা দিয়ে আঘাত করে ওই অবয়বটার উপর। একটা আঘাতের ফলে ওই পিশাচটা উধাও হয়ে যায়, এমনকি ওই পিশাচের সঙ্গে বাকি সব পিশাচগুলো উধাও হয়ে যায়। তখন শামীম ভাই এবং কলিগ, তারা দুজন মিলে উঠে এবং উঠার পর দৌড় দিয়ে তারা ওই অ্যাম্বুলেন্সের কাছে চলে যায় এবং পিছন দিক দিয়ে ফিরে তাকিয়ে দেখে যে কেউ আসে কিনা। তখনই দেখতে পারে যেই প্রথম জায়গাটাতে তারা যজ্ঞ শুরু করেছিল, ওই জায়গাতে আরও কান্নারুল পড়ে গেল। তখন দেখতে পারে শামীম ভাই যে লোহার আঘাত করেছে পিশাচটার উপর, ওই পিশাচটা পড়ে আছে মাটিতে এবং একটা লাশ পড়ে আছে, এবং ওই মানুষগুলো কান্না করছে। তারা বুঝতে পারে এখানে খুব খারাপ কিছু ঘটবে ওখানে তাদের সঙ্গে। গাড়িতে চড়ে বসে খুব জোরে চালায় গাড়ি। চালাতে চালাতে তারা অনেকটা পথ এগিয়ে পড়ে। তখন ওই রাস্তাটার মুখে আবারও চলে আসে যেখানে কষ ছিল। যেহেতু এটা একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে তাদেরকে যেতে হবে। ওই কষের রাস্তার মাঝখানে যে কষগুলো ছিল বিছানো, এখানে আরও একটা রহস্য ছিল। যে রহস্যটা হচ্ছে, তারা ওই কষগুলোর সামনে আবারও আগের মতোই গিয়ে দাঁড়ায়। তখন দেখতে পায় ওই কোষগুলো থেকে হাত বেরিয়ে এসেছে, কোষ আকৃতির হাত। ওই হাতগুলো অ্যাম্বুলেন্সের দিকে এগোচ্ছে। শামীম ভাই এবং কলিগ দেখতে পেরে
তারা একটু হতবাক হয়ে গাড়িটা পিছন দিকে পিচ ব্যাক করেন, কিন্তু যতই পিচ ব্যাক করছে ততই হাতগুলো তাদের দিকে এগিয়ে আসছে। কি ব্যাপার, এমন চললে কিভাবে হবে? তখন শামীম ভাই যেটা করলেন, তিনি খুব জোরে টান দিলেন গাড়ি ওই হাতগুলোর উপর। গেলেন ভালো কথা, ওই হাতগুলোর উপর যখন তিনি গাড়ি চালালেন প্রায় আধা মিনিটের মতো বেঁচে গেলেন। তখনই হঠাৎ করে ওই হাতগুলো মানে ওই কোষগুলো থেকে কিছু একটা তাদের অ্যাম্বুলেন্সটাকে খুব জোরে টান দেয় পিছন দিক দিয়ে। ওই টানের ছুটে অ্যাম্বুলেন্সটা ওই পাহাড় থেকে একটা পাশে পড়ে যায়, মানে উল্টোভাবে পড়ে যায়। পড়ে যাওয়ার পর শামীম ভাই এবং কলিগ তারা অনেক ব্যথা পায়, কাজ তাদের শরীরে এসে ঘেঁটে যায়, এই অবস্থা। তখন পিছন ফিরে দেখতে পারে যে ওইখানে থাকা অবয়বগুলো উপরে উঠেছে এবং বলছে যে আমাদের প্রতিশোধ আমরা নিয়ে নিয়েছি। তুই তোর বাড়িতে যাবি, যাওয়ার পর দেখতে পাবি তোর খুব কাছের একজন নেই, এবং তোর যে সম্বলটা ছিল ওইটাও আমরা কেড়ে নিয়েছি। যা, এবার থেকে তোকে আর কোনো ডিস্টার্ব করবো না, বেঁচে গেলি এটা তোর ভাগ্য ছিল। এই বলে তারা চলে গেল। শামীম ভাই এবং কলিগ তারা আহত ভরা শরীর নিয়ে ওইখান থেকে গাড়ি থেকে বের হয়। গাড়িটা তখন উল্টোভাবে ছিল। বের হওয়ার পর কলিগের হাত ভেঙে যায়, তবে শামীম ভাইয়ের কিছু ভাঙেনি, তবে আহত হয়েছেন বেশ মারাত্মক। তখন হাঁটতে হাঁটতে তারা ওই একটা দোকানের সামনে এসে বসে। এখানে একটা রিক্সা ছিল, ওই রিক্সা করে তারা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তাদের বাড়িতে অনেক মানুষ এসে ভিড় করে, কি ব্যাপার, কি হয়েছে, ঘটনা সবগুলো খুলে বলে। মানুষজন ঘটনা শুনে এবং আতঙ্কিত হয়, বলে যে এই যুগে এরকম ঘটনা হয়, এটা হতো আগে আমরা জানতাম, তবে এখানকার মানুষ সাক্ষী যে এরকম ঘটনা এই বান্দরবন জেলায় আগেও হতো, তবে অনেক দিন যাবৎ এটা হয় না, তবে হঠাৎ করে এটা আবার কেন হবে? তখন শামীম ভাই জিজ্ঞেস করে যে ওরা বলছিল যে তারা কিসের প্রতিশোধ নিয়ে নিল। আসলে কিসের প্রতিশোধ নিল আমাদের কাছ থেকে? তখন শামীম ভাইয়ের মায়ের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়। তিনি বলেন যে কি বলেছে, প্রতিশোধ নিয়েছে? বলেছে হ্যাঁ। শামীম ভাইয়ের মা তখন বলে যে তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাও। বের হলো। শামীম ভাইকে তখন সব ঘটনা খুলে বলে। তিনি বলেন যে আমরা এবং আমার স্বামী, মানে তোর বাবা, দুজন মিলে একটা চুক্তি করেছিলাম, যেটা একটা সম্পদ নিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছিলাম। ওই ব্ল্যাক ম্যাজিকটা আমাদের সঠিক হয়নি, যার কারণে 4-5 জন মানুষ মারা গিয়েছিল অন্য পরিবারে। এর কারণেই ওই তান্ত্রিকটা আমাদেরকে বলেছিল যে এখন তোদের উপরে ওই পিশাচগুলো কোনো একটা প্রতিশোধ নিবে, সাবধানে থাকিস, তাবিজগুলো দিয়েছিল। তবে তাবিজগুলো তো কাজ করেনি। আজকে তোর কী অবস্থা হয়েছে? তখন শামীম ভাই বললেন যে শুধু তাই নয়, আরও বলেছে খুব কাছের একটা জিনিস নাকি ছিনিয়ে নিয়েছে। কি নিল ছিনিয়ে? তখনই হঠাৎ ফোন আসে শামীম ভাইয়ের মোবাইলে। ফোনটা রিসিভ করেন। রিসিভ করার পরে শুনতে পান যে ওনার যে একটা ছেলে ছিল 3 বছর বয়সের, সেই ছেলেটা মারা গিয়েছে হঠাৎ। শুনতে পেরে তারা খুব কান্নায় ভেঙে পড়ে এবং শামীম ভাই বলেন যে এটাই কি ছিল তাদের প্রতিশোধ নেওয়ার লক্ষণ? আমার ছেলেটাকে দেখতে হলো। তখন আর কি করার, যা হবার তো তা হয়ে গেছে, যা ঘটার তা ঘটে গেছে। এরই জন্য শামীম ভাই এবং শামীম ভাইয়ের মা একটা শিক্ষা পান এখানে, যে এই যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে যে মানুষের ক্ষতি করা, এটা আসলে ভুল হয়ে গেলে নিজের উপরে চলে আসে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। এটি ছিল ঘটনা, প্রথম ঘটনা। এখন আমরা চলে যাব আমাদের
ইন্টারেস্টিং দ্বিতীয় ঘটনাটিতে। আশা করি দ্বিতীয় ঘটনাটি ভালো লাগবে। আমি শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। এই মুহূর্তে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সে ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার্স। ওনার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। ওনার বাড়ি চাঁদপুর জেলায়। উনি চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যেটি একটি দিঘি কেন্দ্রিক ঘটনা। তো ইনি বর্তমানে সৌদি প্রবাসী। উনি সৌদি আরব থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। উনি আমাদের ভোট FM এর অনেক বড় একজন শ্রোতা। আজকের ঘটনাটির স্থান চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদি গ্রাম। আর এই ঘটনাটি তিনি শুনেছেন ওনার নানার মুখ থেকে। তো এই ঘটনাটি যে ঘটেছিল, এটি ওনার নানার দাদা যে ছিল, এটি বহু আগের ঘটনা। তো উনি সময়টা যে উল্লেখ করেছেন, এটা প্রায় 1850 থেকে 1860-এর মাঝামাঝি একটা সময় হবে। তার মানে এটি অনেক আগের একটি ঘটনা। আর বর্তমানে ওনার নানার যে বাড়িটা ছিল, ওই বাড়িটা এখন যে আছে, ওই বাড়িটা আগে একসময় হিন্দু বাড়িদের মানে হিন্দু মানুষরা ওইখানে বসবাস করত। আর ওনার নানার যে বাড়ি, ওই বাড়ির নাম হচ্ছে প্রদানিয়া বাড়ি। তবে প্রদানিয়া বাড়ির নামটা হলেও সবাই রামরা বলে ওই বাড়িটাকে চেনে থাকে, এক নামে সবাই চিনে থাকে। আর ওই রামলা বাড়িটির পাশে একটি দিঘি আছে। ওই দিঘির যে 3 পাশে ওই বাড়িটি অবস্থিত। তার মানে হচ্ছে দিঘির যে দক্ষিণ, পশ্চিম এবং পূর্ব, ওই দিকটি দিয়ে ওই বাড়িটি এখানে রয়েছে। এরই মধ্যে বাড়ির যে উত্তর পাশটা ছিল, ওই উত্তর পাশে ছিল একটি রাস্তা। ওই রাস্তা দিয়ে মানুষ, ওই গ্রামের সকল মানুষই শহরে আসা যাওয়া করে থাকতো। তো এই দিঘি কেন্দ্রিক এই বাড়িটির নাম রাখা হয়েছে। তো চাঁদপুরে যে মানুষজন আসা যাওয়া করতো, তারা সবাই এই দিঘিকে এক নামে চিনত, রামরা দিঘি বলে। তবে এখানে অদ্ভুত বিষয় হচ্ছে যে চাঁদপুরের বেশ কিছু মানুষ এই দিঘির মধ্যে মানত করে দুধকলা দিয়ে, এবং তারা অনেক রকমের উপোস করে থাকে। মানে নানান ধরনের মানত, উল্টাপাল্টা কাজকর্ম ওই দিঘির মধ্যে চলেই থাকতো। এটা ওইখানের মানুষদের একটা বিশ্বাস আর কি। তাদের বিশ্বাসটা ছিল এমন যে ওইখানে যদি ভোগ বা মানত করা হয়, তাহলে তাদের ভালো হয় এবং মঙ্গলের জন্য তারা এরকম ভোগ বা এরকম মানত টানত করতে তারা ভালোবাসতো ওইখানে। এটা জাস্ট তাদের একটা বিশ্বাস। তবে এই বিশ্বাসের পিছনে একটি বড় রকমের ঘটনাও রয়েছে। উনি সেই ঘটনাটি আমাদের সাথে আজকে শেয়ার করেছেন। ঘটনাটির সময়কাল আগেই বলেছি, আনুমানিক প্রায় 1850 থেকে 60-এর মধ্যবর্তী একটি সময় হবে। কারণ জাহাঙ্গীর ভাইয়ের নানার দাদা, ওই দাদারাও তখন ছোট ছিল। তাহলে বুঝতেই পারছেন ঘটনাটি কত আগের ঘটনাটি হতে চলেছে। যাই হোক, ওই সময় ওই তাদের যে সময়টা ছিল, ওই সময় ওখানে সনাতন ধর্মের কিছু লোক গোষ্ঠীবদ্ধভাবে বসবাস শুরু করত। আর এখন যে রামলা দিঘিটি রয়েছে, এই জায়গাটা আগে ছিল একটি আবাদি এবং একটি ফসলি জমি। জমির পাশেই ছিল একটি হিন্দু বাড়ি এবং বেশ কিছু দূরে দূরে কয়েকটি হিন্দু বাড়ি ছিল ওইখানে। ওই প্রথম বাড়ির যে একটি হিন্দু বাড়ি ছিল, ওই হিন্দু বাড়ির যে একটি প্রধান কর্তা ছিল, ওনার নাম ছিল রামচন্দ্র। রামচন্দ্র অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন। তিনি অন্যের জমিতে হাল চাষ করতেন। ওনার বাড়িতে 2টা গরু ছিল। ওই 2টা গরু দিয়েই কিন্তু উনি মানুষের হাল চাষ করতেন, মানুষের ক্ষেত খামারে কাজ করতেন। তবে দেখা গেল যে মানুষের ক্ষেত খামারে হাল চাষ করানোর পর তারা তাকে একটা ছোট্ট একটি অংশ দিত, এবং ওই অংশটা সে ফলিয়ে সে তার নিজের যে বাড়ির যে রোজগারটা এবং যে খাবার দাবারটা সে ওইটা চালিয়ে নিতে পারত। আর রামচন্দ্রের নামেই কিন্তু এই দিঘির নামকরণটি করা হয়েছিল। যাই হোক, তখনকার সময়ে ওই যে সনাতন ধর্মের যে লোকগুলো ছিল, তারা ওই জায়গাতে চাষাবাদ করত। এখন যে জায়গাটা পুকুর হয়ে আছে, ওই পুকুরটাতেই তারা চাষাবাদ করে তাদের ফসল ফলাতো এবং নানান ধরনের কাজকর্ম এখানে করে থাকতো। এমনকি আশেপাশে যে চাষাবাদের জমিগুলো ছিল, তারা ওইগুলোতেও চাষবাস করত। তবে তাদের
এখানে একটা মেজর একটা প্রবলেম ছিল, সেটি হচ্ছে তাদের পানির একটা ভয়াবহ সমস্যা ছিল। মানে তাদের ওই যে গ্রামটিকে তারা সনাতন ধর্মের লোকেরা একটা ছোট কলোনির মতো তৈরি করেছিল, তবে তারা এখানে গোষ্ঠীবর্গ হয়েই থাকতো। তখন তাদের আশেপাশে কোনো বিশুদ্ধ পানি খাবারের মতো বা গোসল করার মতো এরকম কোনো পানি ওইখানে ব্যবস্থা ছিল না, অনেক দূরে যেতে হতো। বিশেষ করে ওই সনাতন ধর্মের লোকদের যে স্ত্রীরা ছিল, মেয়েরা ছিল, তাদের খুব কষ্ট করতে হতো ওই পানির বিষয়টা নিয়ে। কারণ রান্না করার জন্য পানি, গোসল করার জন্য পানি, তাদের কাপড় চোপড় ধোয়ার জন্য পানি, খাবারের জন্য পানি, তো সব কিছুর জন্যই এই নারীদেরকে অনেক দূরে যেতে হতো এবং ওই দূর থেকে পানিগুলো বোঝাই করে নিয়ে আসতে হতো, যেটা ছিল একটি অবর্ণনীয় দুর্ভোগের মতো। তখন এই কারণে এখানে যারা যারা মানুষ ছিলেন তারা চিন্তা করলেন যে এখানে তারা একটি পুকুর খনন করি। পুকুর খনন করার জন্য তারা সম্মিলিতভাবে একটি জমি নির্দেশনা করলো। সবাই একত্রিত হয়ে একটি জমি বাছাই করেন এবং ওই জমিটি বাছাই করার পর তারা সিদ্ধান্ত নিলেন যে এখানে তারা একটি পুকুর খনন করবেন। আর যেহেতু তারা বাইরে থেকে কোনো শ্রমিক আনতে পারবেন না, তার জন্য তারা নিজেরাই ওইখানে পুকুর খনন করার কাজে লেগে পড়েন। আস্তে আস্তে করে তারা নিজেদের শ্রম দিয়ে ওই পুকুরটা খননের কাজ শুরু করে দিলেন। এভাবে বেশ কয়েক সপ্তাহ পুকুরে কাজ করার পর এক পর্যায়ে যখন পুকুরটি তৈরি হয়ে গেল, তবে পুকুরটি তৈরি হওয়ার পরেই কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিচ্ছিল। তো সমস্যাটি হচ্ছে ওই যে পুকুরের যে পানি, ওই পানিটা বেশি দিন থাকতো না, কিছুদিন পর পরই পানি শুকিয়ে যেত ওই পুকুরের ভিতর থেকে। আর ওই পুকুরটিতে পানি যখন হতো তখন এই যে একটা বাচ্চা বা একটি 12-13 বছর বয়সী একটা বাচ্চার যে কমন সমান যে পানিটুকু হবে, ততটুকু পানি ওই পুকুরটিতে হতো। তবে এত কম পানির মধ্যে একটি বড় মানুষের কিন্তু ভালোভাবে গোসল করা হয় না বা তিনি ডুব দিতে পারেন না, এইরকম একটি সমস্যা ওইখানে দেখা দিল। তবে আশপাশের যে পুকুরগুলো ছিল ওই পুকুরগুলোতে কিন্তু এতটুকু পানিতেই পানি পুকুরের কানায় কানায় বড়ীভূত এবং অনেকটা সচ্ছল। তবে এখানের পানিটা খুব কম এবং মানুষের জন্য অনুপযোগী একটি পানি হিসেবে এটা দাঁড়িয়েছে। এই সমস্যাটা এখানে কেন হচ্ছে? তখন সবাই এখানে চিন্তা করলেন যে হতে পারে যে এই পুকুরের পানির লেয়ার কম, পুকুরটা গভীরতা কম থাকার কারণে এখানে পানি কম উঠছে, এরকম কিছু একটা হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু আসলেই কি তাই? না, আসলে কিন্তু তা ছিল না। সেটি জানা গেল কয়েকদিন পর জানা গেল আসল বিষয়টি কি ছিল। তখন এক রাতে রামচন্দ্র তিনি স্বপ্ন দেখেন। স্বপ্নটি দেখেন তিনি ওনার সামনে আবছা কিছু ছায়ার মতো কোনো একজন মানুষ ওনাকে এসে বলছে যে, রামচন্দ্র, এই পুকুরের পানির সমাধান যদি চাস তাহলে তোর যে 2টা হালের গরু আছে, ওই 2টা গরুকে রাত্রিবেলা ওই পুকুর ঘাটে নিয়ে বেঁধে দিয়ে আসবি, তাহলে ওই পুকুরের পানি আর শুকাবে না। তারপর যখন রাত পোহালো, সকাল হলো, তখন রামচন্দ্রের ওই স্বপ্নটা ভুলে যায়। তখন ঠিক দ্বিতীয় দিন ওই স্বপ্নটা তিনি আবারও দেখেন। ওনাকে কেউ একজন এসে বলছিলেন যে তার গরু দুটিকে পুকুর ঘাটে নিয়ে বেঁধে দিয়ে আসার জন্য। কিন্তু সেদিন তার স্বপ্নে একটি কাজ করে। সে ওই যে আবছা ছায়ার মতো আসছিল ওইটাকে সে মানা করে দিল। সে না সম্মতি জানালো যে তার গরু দুটাকে ওইখানে দেবে না। সে তাদেরকে বলে দেয় যে সে পুকুর ঘাটে গরু বেঁধে আসবে না, কারণ তিনি অত্যন্ত গরিব মানুষ। এই গরু দুটোই ওনার সম্বল। এই গরু দুটি দিয়ে অন্যের জমিতে হাল চাষ করে তারপর ওনার সংসার চালান। তো তিনি ভাবছেন যে এই গরু দুটাকে যদি তিনি ওই পুকুর ঘাটে বেঁধে দিয়ে আসে, এখন কথা হচ্ছে যদি গরু দুটার ক্ষতি হয়ে যায় তাহলে ওনার সংসার চলবে কিভাবে। এজন্যই তার যে স্বপ্নটা ছিল, স্বপ্নে যারা যারা আসছিল
তাদেরকে সে না সম্মতি করে দেয়। তাদেরকে গরু দেওয়া যাবে না এটা সে বলে দেয়। গরু দুইটা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, স্বপ্নের মধ্যে তার সঙ্গে তাদের অনেক কাটাকাটি হয়, মানে কথার অনেকটা কাটাকাটি হয়। তখন কথা কাটাকাটির একটা পর্যায়ে রামচন্দ্রের ঘুম ভেঙে যায়। আর যখন ঘুম ভাঙে তখন রামচন্দ্র ভাবেন যে হয়তো কোনো দুঃস্বপ্ন ছিল এটা, তাই তিনি আর তখন কিছু মনে করেননি, বা তখন তিনি ওই স্বপ্নটার কোনো গুরুত্বও দেননি। এইভাবে কিন্তু বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে পড়ে এবং তিনি ওই স্বপ্নটার কথা ভুলেও যান। তবে কিছুদিন পরেই যখন তিনি আবার রাত্রিবেলা ঘুমাতে গেলেন, ঘুমানোর পর তিনি একটি স্বপ্ন দেখলেন। ওই স্বপ্নটা ছিল যে বিশাল দেহী কয়েকজন অবয়ব তাকে স্বপ্নের মধ্যে এসে রাগান্বিতভাবে বলছে যে তোকে অনেকভাবে বলছিলাম যে তোর গরু দুটোকে আমাদেরকে দিয়ে দিতে, কিন্তু তুই কি করলি? তুই গরু দুটোকে দিলি না। এবার তোর অনেক বড় একটা ক্ষতি হবে, যাতে করে তোর এই ক্ষতির মধ্য দিয়ে অন্যান্য মানুষের অনেক বড় উপকার হয়ে যেতে পারে। এই স্বপ্ন দেখার পরপরই তিনি ঘুম থেকে উঠে বসেন। তখন খুব ভয় পান তিনি ওই স্বপ্নটা দেখে। ওনার সারা শরীর কেমে যায়। পাশে থাকা তার স্ত্রী জিজ্ঞেস করেন, কারণ পাশে থাকা তার স্ত্রী তার উঠে যাওয়াটা দেখে তারও কিন্তু ঘুমটা ভেঙে যায়। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন পুরো ঘটনাটি ওনার স্ত্রীকে খুলে বলেন যে শুরুতে যে ঘটনাটি তিনি দেখেছেন স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো ওনার মনে পড়ে এবং আজকে রাতে যে ঘটনাটি দেখেছেন এই সবগুলো ঘটনা ওনার স্ত্রীকে পুরোপুরিভাবে খুলে বললেন। তখন ওনার স্ত্রী বললেন যে ও কিছু নয়, তুমি হয়তো কোনো রকমের দুঃস্বপ্ন দেখেছো, শুয়ে পড়ো, সমস্যা নেই। স্ত্রীর সান্ত্বনায় তিনি শুয়ে পড়েন। ঠিক এইভাবেই কয়েকটা দিন অতিবাহিত হয়ে পড়ে আবারও। তখন ইতিমধ্যেই আগের মতো করে এই ঘটনাটিও তিনি আগের মতো ভুলতে শুরু করেছেন। কিন্তু ভোলার শেষ পর্যায়ে কিন্তু ওনার সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তা হলো রামচন্দ্রের একটি কন্যা সন্তান ছিল। তার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর বয়স এমন হবে। তার নাম কি ছিল তা জাহাঙ্গীর ভাইয়ের নানা তিনি বলতে পারেননি। যে মেয়েটির এক্স্যাক্টলি যে নামটা ছিল সেটা জানা যায়নি। তো ওই মেয়েটি অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করার পর ওই দিঘিতে গোসল করার জন্য নেমে পড়ে। শুরুতেই বলেছি যে পুকুরে কিন্তু মানুষ ডুবে যাওয়ার মতো কোনো এত বেশি পানি ছিল না। একটি 12-13 বছর বয়সী ছেলে বা মেয়ের তার কোমর সমান পানি এরকম পানি ছিল। সুতরাং ওইখানে তো কোনো বাচ্চা ডুবে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ওই পানিতে তারা ডুব দিত এবং ডুব দিয়ে প্রতিদিন ওইখানে গোসল করত এবং অন্যান্য মানুষ কিন্তু তাদের মতো একই কাজ করত। কেউ কেউ তাদের ঘর থেকে কিছু বিশেষ একটা পাত্র বা কিছু একটা ব্যবহারের সাহায্যে তারা পানি দিয়ে গোসল করত। যেহেতু পানির মধ্যে নামার পর পানিটা একদম ময়লা হয়ে যায়, গোলা হয়ে যায়, সেই কারণেই অনেকে এই কাজটি করত। কারণ পুকুরে তো এত বেশি পানি নেই, কি করবে। যাই হোক, সবার সঙ্গে যখন ওই দিন রামচন্দ্রের মেয়ে গোসল করার জন্য পুকুরে নামে এবং পানিতে নেমে অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল, এরই মধ্যে রামচন্দ্রের মেয়ে নাকি ডুব দেয় পানির মধ্যে। বেশ কয়েকটা বাচ্চা ওইখানে রামচন্দ্রের মেয়েকে পানিতে ডুব দিতে দেখেছে, কিন্তু কয়েক মিনিট পার হয়ে যায়, কিন্তু রামচন্দ্রের মেয়ে যে সেই ডুব দিয়েছে কখন, সে আর পানি থেকে উঠে আসছে না। এদিকে বাচ্চা কাচ্চারা বলছে যে কি ব্যাপার, ও কোথায় গেল, এত অল্প পানিতে সে কোথায় গেল। তখন ওই বাচ্চারাই তাকে খোঁজাখুঁজির জন্য পানিতে খোঁজাখুঁজি শুরু করে দিল, কিন্তু পরিশেষে রামচন্দ্রের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলে মেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করে যে এই মেয়েকে পাওয়া যাচ্ছে না। তখন ছোট ছোট বাচ্চাদের এরকম চিৎকার চেঁচামেচি শোনার পর বাড়িতে যে অন্যান্য বড় বড় সদস্যরা ছিল তারা সবাই বেরিয়ে চলে আসে। তারা এসে রামচন্দ্রের মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে।
পুকুরটাতে খোঁজাখুঁজির পরও কিন্তু রামচন্দ্রের মেয়েকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই ছোট্ট একটা জায়গার মধ্যে একটা বাচ্চা হারিয়ে যাবে, এটা কি আদৌ পসিবল? আদৌ পসিবল নয়, কারণ আমাদের স্বাভাবিক জ্ঞান চিন্তা বলেছে এই বিষয়টা একটা কাকতালীয় বিষয়, এটা আদৌ পসিবল হতে পারে না। কারণ যেখানে পানি অল্প সেখানে একটি জলজ্যান্ত মেয়ে কিভাবে হারিয়ে যেতে পারে? পানি যেহেতু অনেকটা গভীর হতো তাহলে অন্য বিষয় ছিল, কিন্তু পানি তো অনেকটা কম ছিল এখানে। পরিশেষে অদ্ভুত ব্যাপার যে রামচন্দ্রের মেয়েকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যাই হোক, রামচন্দ্রের স্ত্রী এবং আত্মীয় স্বজন সবাই মিলে অনেক কান্নাকাটি করে। ওই রাত্রে ওই দিন রামচন্দ্র যখন আবারও ঘুমিয়েছিল তখন সে আরও একটি নতুন স্বপ্ন দেখে। সেটি হচ্ছে সেই বিশালদেহী অবয়বগুলো তার স্বপ্নে আবার এসে বলছে যে তোকে আগেই বলেছিলাম তোর গরুগুলো আমাদেরকে দিয়ে দিতে, কিন্তু তুই আমাদের কথা শুনলি না, তাই তোর মেয়েকে আজকে আমরা নিয়ে গেলাম। এরপর তার ঘুম ভেঙে যায়, আবারও সে কান্নায় ভেঙে পড়ে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে পরদিন সকালবেলা যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটিকে দেখার জন্য কিন্তু ওইখানে কেউই কিন্তু প্রস্তুত ছিল না। পরদিন ভোরের আলো পড়তেই যখন মানুষ ঘুম থেকে ওঠার পর খেতে যাচ্ছিল তাদের বলদ এবং হাল নিয়ে ক্ষেত চাষাবাদ করার জন্য, তখন তারা পুকুরটাকে দেখার পর তারা বলে যে আরে এ কি সেই পুকুর যেটা আমরা খনন করেছিলাম? এটা তো এমন ছিল না। সবাই দেখে তখন যে ওই পুকুরটা বিশাল আকৃতির একটি দিঘি হয়ে গিয়েছে। মানে ওই জায়গাতে ওই ছোট পুকুরটি আর নেই, ওই ছোট পুকুরটি একটি বিশাল আকৃতির একটি বড় রকমের পুকুর হয়ে গিয়েছে, গভীর পুকুর। এবং আশ্চর্যের বিষয় আরও একটি ছিল যে পুকুরটি যে খনন করা হয়েছে আরও গর্ত করার জন্য, বড় করার জন্য, সেই যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো দিয়ে খুব সুন্দরভাবে যে পুকুরের পাড়টা ছিল ওই পাড়টাকে একবারে বাঁধ দেওয়া হয়েছিল চারদিক দিয়ে, মানে উঁচু করে বাঁধাই দেওয়ার মতো হয়েছে। সকলে আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, এমন কেন হলো? আর ওই দিঘিতে পানি কানায় কানায় পানি ভর্তি। তখন এলাকার যে বড় বড় আলেম হুজুর ছিলেন যারা, বা পুরোহিত ছিলেন যারা তাদের ধর্মের, তখন সেখানে সবাই একই কথা বলে যে এই কাজটি কোনো মানুষের কাজ নয়, এটি জিনেদের কাজ। জিনেরাই এটিকে এখানে খনন করে দিয়েছে। যাই হোক, এভাবে কেটে যায় কয়েকটা মাস, কয়েক বছর। আস্তে আস্তে মানুষ ভুলে যায় তখন রামচন্দ্রের সেই ছোট্ট মেয়েটির কথা। এরপর ওই দিকে কেন্দ্রিক কিছু নতুন নতুন ঘটনার সৃষ্টি হয় সেখানে। তা হলো রাতের বেলা যখন মানুষ খুব দূর দূরান্ত থেকে মানুষ বাড়িতে ফিরে, তখন দিঘির পাশ দিয়ে যেহেতু একটি উত্তর পাশ দিয়ে যাতায়াতের পথ ছিল, এখন যেটা রয়েছে তখনও তেমনই ছিল, তবে এখন একটু উন্নত হয়েছে। তখন ছোটোখাটো একটা রাস্তা ছিল। তখন মানুষজন দিঘির উত্তর পাশ দিয়ে যাওয়ার সময়, যাতায়াত করার সময় তারা দেখতে পেত যে দিঘির ঠিক মাঝখানে একটি নৌকার মতো, তবে না, নৌকা না এটা, তার উপরে একটি লাল শাড়ি পরা বধূ আকৃতির মতো বধূ একটি মেয়ে এর উপরে বসে আছে। সবাই দেখতো এবং ভাবতো যে এটি হতে পারে রামচন্দ্রের সেই মেয়েটি, যে মেয়েটি পানিতে ডুবে মারা গিয়েছিল। এটি দেখে সবাই কম বেশি ভয় পেত ওখানে যাতায়াত করার সময়। তখনকার ওইখানের মানুষ মানে যত দ্রুত ওই পথ দিয়ে হাঁটাহাঁটি করে চলে যাওয়া যায় এরকম যাওয়া হাঁটাহাঁটি করতো। তবে ওই জায়গাটিতে মানুষ খুব কম দাঁড়াতো, অনেক মানুষই কিন্তু এখানে ভয় পেত। তবে কোনো রকমের মানুষের কোনো ক্ষতি বা কোনো বিপদ আপদ ওইখানে হয়নি। তারপর দেখে যে ওই বাড়িতে যখন কোনো হিন্দু মানুষের বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান হতো, তখন
দিঘির গাটলায় উঠে আসতো স্বর্ণের থালা, প্লেট এবং বিভিন্ন বড় বড় আসবাবপত্র, যেগুলো দিয়ে এই একটি বড় রকমের অনুষ্ঠান বা কিছু সম্পন্ন করা যায়। প্রিয় লিসেনার্স, এইখানে যে ঘটনাটা আমি বলছি বা আমাকে যেটা বলা হয়েছে, এই ঘটনাটি আমি এবং আমাদের যে টিম মেম্বাররা রয়েছে তারা ওইখানে গিয়েছিলাম হবিগঞ্জে রতনপুর জমিদার বাড়িতে। ওই জমিদার বাড়িতে যে পুকুরটা আছে ওই পুকুরটাতেও কিন্তু থালবাটি উঠে আসার যে কাহিনীটা ওইটা কিন্তু এখানে চলমান আছে। তো এখানেও কিন্তু একই রকম একটি ঘটনা আছে। তো যাই হোক, এই ঘটনাটা আমি পড়ছি না, এতটুকু পড়ছি না, আমি স্কিপ করে যাচ্ছি, কেননা এই ঘটনাটি এতটুকু আপনারা জানেন। কারণ অনেক প্রান্তেই অনেক দিঘিতেই কিন্তু বাংলাদেশের দেখা যেত যে অনেক রকমের ছোট ছোট দিঘি যেগুলো কোনো এক কারণবশত গায়েবীভাবে উঠেছিল এবং ওইগুলোর মধ্যে হাঁড়ি পাতিল উঠতো এবং অনেক কিছুই কিন্তু দেখা যেত এরকম ছোট ছোট পুকুরগুলোতে। তবে আমি ঠিক তার পরের অংশটিতে আসছি। ওই দিঘিতে খুবই ভয়ঙ্কর একটি ঘটনা, যে ঘটনাটি মানুষের আজ পর্যন্ত মুখে মুখে রয়েছে। রামচন্দ্রের মেয়ের ঘটনা তো রয়েছেই, কিন্তু আরও একটি ঘটনা যেটি খুবই দুঃখজনক এবং সকলের সামনে কিন্তু দিনের বেলা ওইখানে ঘটেছিল, এবং যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তার নাম হচ্ছে হিরণ। সে মাছ ধরার কাজ করত। ওই হিরণ কিন্তু ওই এলাকাতে জেলে হিসেবে পরিচিত ছিল। তখন ওই ঘটনার বহুদিন পরে যখন মানুষ ওই দিঘিতে মাছ চাষ করত, তখন কিছু মানুষ ওই দিঘিতে মাছ ছাড়ার কাজ করত, মাছ ছাড়তো বাইরে থেকে কিনে এনে, এভাবে তারা দিঘিটাকে একটু চাষাবাদ করত। তবে আমি আগেই বলেছিলাম যে এই দিঘিটাতে কোনো মানুষের কোনো রকমের ক্ষতি হতো না। মানুষ হয়তো বা রাত্রিবেলা দিনের বেলা কিছু একটা দেখতে পেত, তবে কারো কোনো রকমের ক্ষতি হতো না। যার কারণেই জেলেরা এবং কিছু মানুষ মিলে ওই দিঘিতে মাছ ছাড়তো, মাছ চাষাবাদ করতো এখানে। আর যখন ওই মাছগুলো অনেকটা বড় হতো, পরিমাণ মতো বড় হয়ে গেলে মাছগুলোকে পুকুর থেকে তুলে নিয়ে বাজারে নিয়ে তারা বিক্রি করত। তো এমনই একটি ঘটনা, যেটি মাছ তোলার সময় হয়ে যায়, তখন বেশ কিছু জেলে যে চতুর্দিকে যে বেড় দিয়ে একটি জাল ফালা হয়, ঠিক তেমন জাল গ্রামে আপনারা থাকলে চিনতে পারবেন, সে জালটি ওই পুকুরে টান দেওয়া হয়। তখন জালগুলোকে ঠিকঠাক মতে ছড়িয়ে দেওয়ার জন্য ওই মাঝখানে একটি নৌকা ছিল। ওই নৌকাতে দুইজন মানুষ ছিল, তার মধ্যে ওই নৌকাতে একজন ছিল হিরণ জেলে। তারপর এক পর্যায়ে যখন ওই দিঘিতে মাছ ধরার জন্য জাল ফেলা হয়, তখন ওই হিরণ জেলে ছিল ওই দিঘিটির ঠিক মাঝখানে। তারপর দিঘির সাইড দিয়ে যে অন্য জেলেগুলা ছিল তারা জালটাকে টানা শুরু করে। জাল যখন তারা টানা শুরু করে আর ওই জালের একটি অংশ যখন পুকুরের মাঝখানের দিকে চলে আসছিল, তখন হঠাৎ করে আচমকা জালের একটি অংশ ওইখানে আটকে যায়। তখন হিরণ যে ছেলেটা, ওই ছেলেটা এমন ছিল যে সে সাঁতার খুব ভালো জানতো এবং পানির নিচে সে দীর্ঘক্ষণ ডুব দিয়ে থাকতে পারতো, এরকম অভিজ্ঞতা তার রয়েছিল। তো এই কারণেই অন্য জেলেরা হিরণকে বলল যে হিরণ একটু ডুব দিয়ে দেখতো জালটার নিচে কোথায় কোথায় বাজলো, এটাকে একটু ছুটিয়ে দিয়ে আস। হিরণ স্বাভাবিকভাবেই ওইখানে ডুব দেয়, কিন্তু আশ্চর্যের বিষয়, হিরণ আর পানির উপরে বেশি আসে না, মানে পানি থেকে হিরণ আর বেশি উঠছে না। তখন অনেকক্ষণ হয়ে যায়, সবাই খোঁজাখুঁজি করার চেষ্টা করে, অন্যরাও ওই জায়গাতে গিয়ে ডুব দেয় এবং চিন্তা করেছে কি হলো, হিরণ তো একটু আগেই পানিতে ডুব দিল, তো হিরণ কোথায় চলে গেল। হিরণ প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এতক্ষণ তো দম নিয়ে থাকার মতো কোনো মানুষের পক্ষে সম্ভব না। তবে হিরণকে শেষ পর্যন্ত আর খুঁজে পাওয়া যায় না। খোঁজাখুঁজির একটা পর্যায়ে যখন সবাই ধরেই নিয়েছে যে হিরণকে আর খুঁজে পাওয়া যাবে না, তখন হঠাৎ করে
শত শত মানুষের সামনে ওইখানে আশ্চর্যজনকভাবে হঠাৎ করে হিরণ ওই পানির মাঝখানে এসে ভেসে ওঠে এবং দিব্যি সে সাঁতরে পুকুর পাড়ে চলে আসে। তখন আশেপাশের মানুষ যারা শুনেছিল যে হিরণ পানিতে হারিয়ে গিয়েছিল এবং ওইখানে আরও যে মাছ কেনার জন্য কিছু লোকজন থাকে, ওই মানুষজন ছিল ওইখানে। আর এমনিতেও অনেক মানুষজন ওই মাছ দেখার জন্য ভিড় করে থাকে, এতগুলো মানুষ ওইখানে জমা ছিল। তখন হিরণের কর্মকাণ্ড দেখার পর সবাই অবাক হন এবং হিরণকে জিজ্ঞেস করেন, এতক্ষণ তুমি পানির নিচে কি করছিলে? হিরণ কোনো প্রশ্নের উত্তর সে দেয় না। তখন সবাই আরও একটি বিষয় লক্ষ্য করে যে হিরণের যে ঠোঁট দুইটা আছে, ওই দুইটা ঠোঁট তার পানের যে পিক আছে, ওই পানের পিকের লাল অংশটা লেগে তার ঠোঁটগুলো লাল হয়ে আছে। কিন্তু মজার বিষয়, হিরণ কিন্তু কখনো পান খেত না। সবাই বলে, কি ব্যাপার হিরণ, তুমি পানির নিচে পান পেলে কোথায়? আর তুমি তো কোনোদিন পান খাও না, আমরা জানি। তখন আশ্চর্যভাবে হিরণ কোনো বিষয়ে কিন্তু কারো সঙ্গে কোনো রকমের কথা বলতে রাজি ছিল না। কিন্তু আশেপাশের মানুষরাও তো তারা নাছোড়বান্দা, তারা হিরণকে ক্রমাগত প্রশ্ন করেই যাচ্ছিল। তখনই এক পর্যায়ে হিরণ বেচারা বাধ্য হয়ে সে বলতেই লাগলো ঘটনাটা। হিরণের ভাষ্য মতে, হিরণ যখন পানিতে ডুব দেয় তখন সে হঠাৎ করে পানির নিচে চলে যায়। কিন্তু আশ্চর্য বিষয় ছিল যে সে যখন পানির নিচে চলে যায়, যাওয়ার পর সে দেখতে পারে যে পানির নিচ অংশটাতে কোনো রকমের পানি নেই, সেখানে শুকনো জমি। আর ঠিক সেখানেই দেখতে পায় যে লাল বেনারসি পরা ফুটফুটে একটি সুন্দর মেয়েকে। কিন্তু ঘোমটা দিয়ে মেয়েটির চেহারা ঢাকা ছিল, যার জন্য মেয়েটিকে ভালো করে সে দেখতে পায়নি। ওই মেয়েটি তাকে অনেক আপ্যায়ন করে, তাকে অনেক কিছু খেতেও দেয়। হিরণ তখন খুব অবাক হয় যে আমি কোথায় আসলাম, আমি কি পৃথিবীতে আছি নাকি অন্য কোনো জগতে আমি চলে এসেছি। কিন্তু হিরণ বুঝতে পারে যে সে না, কোনো অন্য জগতে চলে আসেনি, সে পৃথিবীর বুকেই আছে। কিন্তু পানির নিচে জমিনটাতে ওই মেয়েটি তাকে অনেক কিছু খাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু হিরণ খায়নি। এবং আমাদের যে গ্রামের বিষয়টা, ওইটাতে খাবার বা দাওয়াত খাওয়ানোর পর যেটা দেখা যায় যে তাকে পান দেওয়া হয়। খাওয়ার পর পান দেওয়ার পর সে পান খেয়ে চিবাতে চিবাতে দাওয়াত থেকে বের হয়ে আসে। তো ওই মেয়েটি হিরণকে কিছু করতে না পেরে তাকে পান দিয়ে আপ্যায়ন করে আর যাওয়ার সময় বলে দেয় যে আজকে যে ঘটনাটি তোমার সাথে ঘটেছে আমার সঙ্গে, তুমি এই ঘটনাটি বাইরের কারো সঙ্গে বলবা না, যতই প্রেশার দেউক মানুষ, তুমি এটা কাউকে বলতে পারবে না। তো হিরণ এই কথাটি যখন বলে ফেলেছে, বলতে কথাটি দেরি হয়েছে, তো হিরণের নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে রক্ত বের হতে দেরি হয়নি। গল গল করে তার সারা নাক, কান, মুখ, চোখ দিয়ে রক্ত পড়া শুরু করে দিল এবং সকল মানুষের সামনেই হিরণ ছটফট করতে করতে সে মারা যায়। হিরণের এই বিষয়টি আজও মানুষের কাছে অজানা রয়ে গিয়েছে। আদৌ কি এই ঘটনাটি ঘটে গিয়েছিল হিরণের সাথে পানির নিচে? তো সবাই এখানে ধারণা করে যে পানির নিচে হিরণ যে মেয়েটিকে দেখেছিল সে হয়তো ওই রামচন্দ্রের মেয়েটি হবে। দিঘির যে চারপাশটা ছিল ওইটাতে বড় বড় বাঁশঝাড় এবং নানান রকমের গাছপালা দিয়ে ঘেরা ছিল। এখনও মানুষ ওই দিঘির পাড়ে দিয়ে যেতে ভয় পায়। এখনও মানুষের মুখে মুখে শোনা যায় যে রাত্রিবেলা যারা ওই রাস্তা দিয়ে চলাফেরা করে তারা মাঝে মাঝে দেখতে পায় যে ওই রাস্তার পাশে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরা ছোট্ট একটি নববধূ, যার বয়স অনেক কম, তাকে ওইখানে দেখা যায়। প্রিয় লিসেনার্স, জাহাঙ্গীর ভাই বলেছেন এটি সম্পূর্ণ একটি সত্য, একটি বাছাইকৃত ঘটনা, যেটি বিষ্ণুপুর ইউনিয়নের অনেক মুরব্বী এই ঘটনাটি জানেন। আর উনি নানার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন।
ওনার নানা 2018 সালেই মারা গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, অনেকেই দিঘি কেন্দ্রিক ঘটনা চান। আশা করি ঘটনাটি আপনাদের অনেকটা ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধু বান্ধব